সাপোজ টেবিলের নিচে বা আড়ালে কেউ ঘুষ বা ব্ল্যাক মানি লেনদেন করছে, এই লেনদেনের সঠিক রেকর্ড কোথাও নেই, আর থাকলেও সেই রেকর্ডের উপর আমরা বিশ্বাস রাখতে পারছি না। কেন নয়? কারণ এই রেকর্ড রাখা হয় এমন একটা ডেটাবেজে যার নিয়ন্ত্রণ থাকে সম্পূর্ণ একজন মানুষের হাতে। সে ইচ্ছে করলে যে কোনো সময় এই ট্রানজ্যাকশনের ইনফরমেশন বদলে দিতে পারে। সো এই ধরনের ডেটাবেজের তথ্যের উপর আমরা নির্ভর করতে পারছি না। এই জন্যই আমরা যদি এমন একটা সিস্টেম নিয়ে আসতে পারি যে সিস্টেমটা হবে ডিসেন্ট্রালাইজড, মানে হচ্ছে যে ডেটাবেজের নিয়ন্ত্রণ শুধুমাত্র একজন মানুষের কাছে না, বরং আরো অনেক মানুষের কাছে এর অথরিটি থাকবে এবং এর শেয়ারও থাকবে। আর সেকেন্ড হচ্ছে, যদি ডেটাবেসকে এমনভাবে তৈরি করা যায় যে এর তথ্য কখনোই চেঞ্জ করা বা মডিফাই করা পসিবল না, তাহলে তো এই ধরনের সিস্টেমের ডাটাবেজের তথ্যের উপর আমরা নির্ভর করতে পারি বা বিশ্বাস করতে পারি। এই ধরনের একটা সিস্টেম বা টেকনোলজি হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। আর এই ব্লকচেইন টেকনোলজি ক্রিপ্টো লেনদেনকে করেছে নিরাপদ, স্বচ্ছ এবং ডিসেন্ট্রালাইজড। 1991 সালে ব্লকচেইন নিয়ে প্রথম রিসার্চ শুরু হলেও এর সফল ব্যবহার হয় 2009 সালে এসে। 2009 সালে সাতোশি নাকামোতো নামে একজন অজ্ঞাত ব্যক্তি বা একটা গ্রুপ এই ব্লকচেইনের মাধ্যমে প্রথম বিটকয়েন তৈরি করে। সো সহজ কথায় ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজড, সিকিউর এবং পরিবর্তন অযোগ্য ডিজিটাল লেজার। এটা অ্যাকচুয়ালি একটা ডেটাবেজের মতো, যেখানে ডেটা ব্লকের মধ্যে সঞ্চিত হয় এবং প্রতিটা ব্লক একে অপরের সাথে চেইনের মাধ্যমে কানেক্টেড থাকে। আর এই ডিজিটাল লেজারটা টেক্সট ফাইল, ওয়ার্ড ফাইল বা গুগল শিট, যে কোনো ফরম্যাটে সেটা হতে পারে। এইবার তাহলে আমাদের জানা দরকার যে এই ব্লকের মধ্যে কি এমন ঘটনা ঘটে বা কি এমন বিশেষ প্রসেস এখানে ফলো করা হয় যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির মতো লেনদেন সম্ভব হয়। এই পুরো প্রসেসটাকে আজকে আমি একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব, যাতে পুরো প্রসেসটা আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। সো আর দেরি না করে বরং চটপট মেইন টপিকে চলে আসি। প্রথম স্টেপটা হচ্ছে লেনদেন শুরু। ক্রিপ্টোকারেন্সির লেনদেন প্রথম শুরু হয় যখন একজন ক্রিপ্টো ওয়ালেট ব্যবহারকারী তার ওয়ালেট ব্যবহার করে অন্য ব্যবহারকারীর কাছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা পাঠাতে চায়। এই অবস্থায় প্রেরককে প্রাইভেট কি এবং পাবলিক কি ব্যবহার করতে হয়। আচ্ছা, একটু শর্টলি বলে দেই যে প্রাইভেট কি এবং পাবলিক কি কি জিনিস। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রে পাবলিক কি হচ্ছে প্রেরকের অ্যাকাউন্ট নাম্বার বা তার অ্যাড্রেস। আরো সহজভাবে যদি বলি, এই অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাড্রেস ব্যবহার করে প্রেরক অন্য ব্যবহারকারীদের সাথে লেনদেন করতে সক্ষম হয়। আর প্রাইভেট কি হচ্ছে যা শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যবহারকারীই জানবে। এটা মনে করেন যে একটা পাসওয়ার্ড বা ডিজিটাল স্বাক্ষরের মতো কাজ করে, যা সেই অ্যাকাউন্ট থেকে যে লেনদেনই করা হোক না কেন তখন তার অনুমোদনের জন্য প্রয়োজন পড়বে। এই প্রাইভেট কি ছাড়া কেউ সেই অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি অ্যাক্সেস করতে বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে সক্ষম হবে না। সো আপনি আপনার প্রাইভেট কিটা অবশ্যই নিরাপদে রাখবেন। একটা প্রাইভেট কির এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হেক্সাডেসিমাল ফরম্যাটে রয়েছে। আচ্ছা, প্রাইভেট কি এর কথা যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি, সো সিড ফ্রেজ সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখি। সিড ফ্রেজ হচ্ছে 12 বা 24 শব্দের একটা প্যাস ফ্রেজ। বাই এনি চান্স আপনি যদি আপনার ক্রিপ্টো ওয়ালেটটা হারিয়ে ফেলেন, তখন কিন্তু এই ক্রিপ্টো ওয়ালেটটা পুনরুদ্ধারের জন্য আপনার এই সিড ফ্রেজটার প্রয়োজন পড়বে। এই সিড ফ্রেজটা হচ্ছে আপনার প্রাইভেট কি এর এক ধরনের ব্যাকআপ। কিন্তু আপনি যদি আপনার সিড ফ্রেজটা হারিয়ে ফেলেন, তখন কিন্তু ক্রিপ্টো ওয়ালেটটা হারিয়ে গেলে সেটি পুনরুদ্ধার করা প্রায় ইম্পসিবল হয়ে যাবে। একটা সিড ফ্রেজের উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, একটু শর্টলি আবার বলে দিই। পাবলিক কি হচ্ছে প্রেরক বা প্রাপকের অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাড্রেস। প্রাইভেট কি হচ্ছে যেটি ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমোদন দিবেন। আর সিড ফ্রেজ হচ্ছে প্রাইভেট কি এর এক ধরনের ব্যাকআপ। এইবার আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে লেনদেন যাচাই। প্রতিটি লেনদেন ব্লকচেইনের একটি নেটওয়ার্কে সম্প্রচারিত হয় এবং নেটওয়ার্কের প্রতিটি সদস্য মানে নোড তখন এটি যাচাই করে। যাচাই প্রক্রিয়ার সময় নোড মূলত সেই লেনদেনটি সঠিক কিনা এবং প্রেরকের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে কিনা এটি চেক করে। আচ্ছা, নোড কি জিনিস সেটা একটু শর্টলি বলে দেই। ব্লকচেইনের নেটওয়ার্কে অংশগ্রহণকারী প্রতিটি কম্পিউটার বা ডিভাইসকে নোড বলা হয়, আর যারা এই নোডগুলোতে কাজ করতেছে তাদেরকে বলা হয় মাইনার্স। একই নেটওয়ার্কে যে নোডগুলো রয়েছে তারা লেনদেন রিলেটেড সকল তথ্য স্টোর করবে, যাচাই করবে এবং নিজেদের মধ্যে সেই তথ্য বিনিময় করবে। নোড এইভাবে নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করে ব্লকচেইনের তথ্য আপডেট রাখতে সাহায্য করে। একটি লেনদেন রিলেটেড সকল তথ্য হুবহু একই রকম ভাবে প্রতিটি নোডের লেজারে স্টোর থাকবে। এখন আসি 3 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপ হচ্ছে ব্লকে অন্তর্ভুক্তি। যাচাই করা লেনদেনের তথ্যগুলো একত্রিত করে একটি ব্লক তৈরি করা হয়। এই ব্লকটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন ব্যবহার করে সিকিউর করে রাখা হয়।
এখন তাহলে কথা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন আসলে কি। এই ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনই হচ্ছে ব্লকচেনের সেই ফিচার যা ব্লকচেনের ডাটাবেসকে পরিবর্তন অযোগ্য করে তুলেছে এবং এটাকে সবচেয়ে বেশি পরিমাণে সিকিউর করে তুলেছে। হ্যাশ ফাংশন হচ্ছে মূলত এমন এক ধরনের ফাংশন যা লেটার্স এবং নাম্বারের ইনপুট ডাটাকে একটা ফিক্সড লেন্থের এনক্রিপ্টেড আউটপুট ডাটায় পরিণত করে। ব্লকচেনে হ্যাশ জেনারেশন একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এই হ্যাশ প্রতিটা ট্রানজ্যাকশনের সময় জেনারেট হয়। প্রতিটা ব্লকের কাছে তার পূর্ববর্তী ব্লকের ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ স্টোর থাকে। এই হ্যাশ শুধুমাত্র ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে তৈরি হয় তা না, বরং এটা তার পূর্বের ট্রানজ্যাকশনের হ্যাশের উপরও ডিপেন্ড করে। যদি ব্লকচেইনের কোনো একটা ব্লকের সামান্যতম তথ্য পরিবর্তন করা হয় তখন সাথে সাথে একটা নতুন হ্যাশ তৈরি হবে। নতুন হ্যাশ পূর্ববর্তী ব্লকের হ্যাশের সঙ্গে মিলবে না, ফলে ব্লকটি চেইন থেকে আলাদা হয়ে যাবে। পরিবর্তিত ব্লকটি একটি বিচ্ছিন্ন ব্লক হিসেবে রয়ে যায় এবং এটি ব্লকচেনের ভ্যালিড বা বৈধ চেইনের অংশ হতে পারে না। নট অনলি দ্যাট, এই পরিবর্তিত ব্লকের হ্যাশ তার পরবর্তী ব্লকের সংরক্ষিত পূর্ববর্তী হ্যাশের সঙ্গে মিলে না, ফলে সেই নতুন ব্লক এবং তার পরবর্তী ব্লকগুলো মূল ব্লকচেইন থেকে আলাদা হয়ে যায়। শুধু এতটুকুই না, ব্লকচেইনের প্রতিটি নোডে মূল চেইনের সঠিক কপি সংরক্ষিত থাকে। সো যদি কোনো নোড কোনো ব্লকের সামান্যতম তথ্য পরিবর্তন করে তখন সেই নতুন ব্লকটি কিন্তু অন্য নোডরা যাচাই করে এবং তখন সেটা তারা বাতিল করে দেয়, যে কারণে নতুন ব্লকটি মূল ব্লকচেনের অংশ হতে পারে না। এই প্রক্রিয়ায় ব্লকচেনকে এতটা সিকিউর করেছে এবং আনচেঞ্জেবল ডাটাবেজে পরিণত করেছে। এই অবস্থায় আপনাদের মাথায় একটা কোশ্চেন হয়তো ঘুরপাক খাচ্ছে যে সব প্রসেসই তো তাহলে এখানে অটোমেটিকই মনে হচ্ছে, মাইনারদের কাজ তো তাহলে এখানে খুবই কম, তারপরও মাইনারদেরকে তাহলে ক্রিপ্টোকারেন্সির ফর্মে রিওয়ার্ড কেন দেওয়া হয়? আসলে মাইনারদের কাজ এখানে কোনো অংশে কম না, বরং তাদের কাজটা এখানে অনেকটা কঠিন। তাদের এই কঠিন কাজটাকে আমি একদম সহজভাবে আপনাদের কাছে পরবর্তী স্টেপে এক্সপ্লেন করতে যাচ্ছি। আর পরবর্তী স্টেপটা হচ্ছে মাইনিং। নতুন ব্লককে ব্লকচেনে যোগ করার আগে প্রথমে এটাকে মাইনিং প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করা হয়। মাইনিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ব্লকচেনের নেটওয়ার্কে অবস্থিত কম্পিউটারগুলোকে মানে মাইনার্সদেরকে এখানে একটা জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। প্রতিটি নতুন ব্লক যখন তৈরি হয় সেই নতুন ব্লককে ব্লকচেনের সাথে যোগ করার আগে মাইনার্সদেরকে এই জটিল গাণিতিক সমস্যার সমাধানটা করতে হয়। এই জটিল গাণিতিক সমস্যার সমাধানটা মূলত তারা হ্যাশ ফাংশন SHA-256 ব্যবহার করে থাকে। মাইনারদের কাজ হলো একটা মান খুঁজে বের করা যা ব্লকের হ্যাশ মান তৈরি করবে এবং তাও একটা নির্দিষ্ট শর্ত পূরণ করে। সাপোজ একটা হ্যাশ মান তৈরি করতে হবে যার শেষে থাকতে হবে 5টা শূন্য। মাইনাররা তখন ব্লকের মধ্যে থাকা তথ্য এবং বিভিন্ন ননস ব্যবহার করে সেই সঠিক হ্যাশ মানটা জেনারেট করার চেষ্টা করবে। ননস হলো একটা এলোমেলো সংখ্যা যা মাইনাররা বারবার পরিবর্তন করবে যতক্ষণ না তারা সঠিক হ্যাশ মানটা পাচ্ছে। আচ্ছা, আমরা এখন আবার আমাদের উদাহরণটাতে ফিরে আসি, তাহলে পুরো বিষয়টা আপনারা তখন ইজিলি বুঝতে পারবেন। সাপোজ আমাদের উদাহরণটা হচ্ছে x pays y $50, a pays u $80, y pays h $15। ইনপুট করা এই ইনফরমেশনের এগেনস্টে আমাদের এমন হ্যাশ তৈরি করতে হবে যার শেষে থাকতে হবে 5টা শূন্য। সাপোজ ননস 0 ইউজ করলাম, হলো না। লেটস ইউজ 1, দেন 2, লেটস ইউজ 4, 3, 8, দেন 1, 3, 2, 3, 6, 9, 6। দেখেন 5টা শূন্য আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি। সঠিক হ্যাশটা পাওয়া পর্যন্ত মাইনার্সরা এইভাবে ননস বসাতে থাকে। সঠিক ননসটা পাওয়ার জন্য অবশ্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা যায়। আচ্ছা, আজকে ওই ধরনের টপিকটাতে না যাই। যে মাইনার প্রথমে সঠিক হ্যাশ মানটা খুঁজে পাবে সে তখন এই ব্লকটি ব্লকচেনে যোগ করার অনুমতি পাবে। নতুন ব্লকটি যখন ব্লকচেনে যোগ হবে তখন অন্য নোডরা এটা স্বীকৃতি দিবে এবং এটি তখন ব্লকচেনে ভ্যালিড হিসেবে গণ্য হবে। আর তখন মাইনার এটার পরিবর্তে কিছু ক্রিপ্টোকারেন্সি রিওয়ার্ড হিসেবে পাবে। আর সেই নতুন ব্লকটির তথ্য তখন অন্য নোডদের সাথে শেয়ার করে দেওয়া হবে। আর লাস্ট স্টেপ হচ্ছে লেনদেনের সমাপ্তি। নতুন ব্লকটি ব্লকচেনে যুক্ত হয়ে গেলে তখন সেটা পরিবর্তন অযোগ্য হয়ে যায়। প্রতিটি ব্লক একে অপরের সাথে ক্রিপ্টোগ্রাফিকলি সংযুক্ত থাকে যা ব্লকচেনের নিরাপত্তা নিশ্চিত করে। নতুন ব্লকটি ব্লকচেনে যুক্ত হয়ে গেলে তখন সেটাকে সফল লেনদেন হিসেবে গণ্য করা হয় এবং প্রাপক তখন তার ক্রিপ্টোকারেন্সিটা গ্রহণ করতে পারে। আসলে খুব জটিল একটা প্রসেস আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তারপরে একটু শর্টলি আমি এই বিষয়টা একটু আপনাদেরকে সামারাইজ করে দিই। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেনের মাধ্যমে লেনদেন করার স্টেপ হচ্ছে 5টা। প্রথম স্টেপ হচ্ছে লেনদেন শুরু, সেকেন্ড স্টেপ হচ্ছে লেনদেন যাচাই,
থার্ড স্টেপ হচ্ছে ব্লকে অন্তর্ভুক্তি, চতুর্থ স্টেপ হচ্ছে মাইনিং, আর পঞ্চম স্টেপটা হচ্ছে লেনদেনের সমাপ্তি। এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আমার সেকেন্ড ভিডিও ছিল। প্রথম ভিডিওটির লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। যারা যারা এখনো প্রথম ভিডিওটি দেখেননি তাদেরকে প্রথম ভিডিওটি দেখারও অনুরোধ করলাম। আশা করি সেই ভিডিওটি দেখেও আপনারা উপকৃত হবেন। আজ এ পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।